তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জ্ঞানাটম ইংলিশ। আমি আজকের ভিডিওতে মিসলিনিয়াসের প্রিভিয়াস ইয়ারে পড়া গত 5 বছরে ইতিহাসে যা যা প্রশ্ন পড়েছিল সেগুলো আলোচনা করতে চলেছি। তো এটা হচ্ছে আমার হ্যান্ড রিটেন নোট, মানে আমি যেভাবে পুরো মেন্সটাকে আলোচনা করেছি সেইভাবে এক্সট্রা ইম্পর্টেন্ট তথ্য তো রয়েছে, প্লাস যে ইনফরমেশনগুলো এক্সট্রা দেওয়া রয়েছে সেগুলোও কিন্তু সেন্ট্রাল বা স্টেটের এক্সামে কিন্তু পড়া, ঠিক আছে? তো যেভাবে আমি নোটটা তৈরি করছি সেভাবে তুলে ধরেছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, প্রথমে যে প্রশ্নটা তোমার 2023-এ পড়েছিল সেটাতে বলেছিল যে লাস্ট গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া কে ছিলেন, ঠিক আছে? অপশন তোমার ছিল লর্ড ক্যানিং, ডালহৌসি, কার্জন এবং মাউন্টব্যাটেন। তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমার মনে হয়েছে একটু ট্রিকি ছিলই, কারণ অনেকে হয়তো এটা মাউন্টব্যাটেন উত্তর করে আসতে পারবে, বাট এর ইতিহাসটা যদি জানা হয় তাহলে কি দেখবো যে এটার উত্তর কিন্তু লর্ড ক্যানিংই ঠিক হবে। আচ্ছা, কেন হবে সেটা জানা যাক। দেখো, 1856 সালে লর্ড ক্যানিং কিন্তু তোমার প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছিলেন, ঠিক আছে? এবং 1856 সালের সময় কিন্তু তোমার ভারত কিন্তু এখানে যে শাসন করেছিল সেটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনই চলছিল। কিন্তু পরবর্তীকালে কি হয় না, 1857 সালে মহাবিদ্রোহ হলো। হ্যাঁ, মহাবিদ্রোহ হওয়ার পরে 1858 সালে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস করা হয়। এই 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে কি হয় না, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে সেই পোস্টটার নাম হয়ে যায় ভাইসরয় অফ ইন্ডিয়া, ঠিক আছে? অর্থাৎ এই যে 1858 গভর্নমেন্ট অ্যাক্টে কি হলো না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল থেকে এটা পুরোপুরি চলে গেল। এই রুলটা কার আন্ডারে গেল না, ব্রিটিশ ক্রাউনের আন্ডারে কিন্তু চলে গেল। মানে সমস্ত ক্ষমতা কিন্তু এখন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে কিন্তু ব্রিটিশ ক্রাউনের কাছে চলে গেল। এবং পদ কি পাল্টালো না, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে এই পদটার নতুন নাম হয়ে গেল ভাইসরয় অফ ইন্ডিয়া। কিন্তু ভাইসরয় তখনও কিন্তু ওই তোমার লর্ড ক্যানিংই ছিলেন। তাহলে লর্ড ক্যানিং এর তোমার হচ্ছে ইনি যেমন এক সময় তোমার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন, কিন্তু 1858 অ্যাক্টের সময় কিন্তু ওই পোস্টারই নাম হয়ে গেল ভাইসরয় অফ ইন্ডিয়া। তার মানে কিন্তু ভাইসরয় কিন্তু চেঞ্জ হয়নি, তার মানে ক্যানিংই কিন্তু ছিলেন। এবং তার টাইম ফ্রেমটা কত ছিল না, 1858 সাল থেকে 1862 সাল অবধি তিনি কিন্তু ভাইসরয় হিসাবে কিন্তু সে কিন্তু তার দায়িত্ব পালন করেছেন, ঠিক আছে? তাই এখানে উত্তর কিন্তু লর্ড ক্যানিংই হবে, ঠিক আছে? এবারে দেখো, 1773-এর রেগুলেটিং অ্যাক্ট, এটা হচ্ছে প্রথম অ্যাক্ট। এই অ্যাক্টে কি হয় না, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, মানে এটা কি হয় না, গভর্নর থেকে তোমার হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়, ঠিক আছে? প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হয়েছিলেন না, ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, 1833-এ চার্টার অ্যাক্টের সময় গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে পোস্টটা, সেটা কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে যায়, ঠিক আছে? এবং 1858-র যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের সময় তখন কিন্তু ওই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওই পোস্টটা হয়ে যায় কি, ভাইসরয় অফ ইন্ডিয়া। সেই ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিলেন প্রথম, লর্ড ক্যানিং, ঠিক আছে? এবারে দেখো, ওয়ান লাইনার কিছু ইনফরমেশন আমাদেরকে মনে রাখতে হয়। সেটা ডাইরেক্ট যদি আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে উত্তর এগুলো হয়ে থাকে। কি বলা হয়েছে না, যদি বলে যে লাস্ট গভর্নর জেনারেল আন্ডার কোম্পানি, সেক্ষেত্রে কিন্তু লর্ড ক্যানিং উত্তর হবে। যদি বলে ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, সেক্ষেত্রে উত্তর হবে ক্যানিং। লাস্ট ভাইসরয় বললে কিন্তু হবে মাউন্টব্যাটেন, ঠিক আছে? আর যদি বলা হয় ব্রিটিশ ইন্ডিয়ার যে লাস্ট গভর্নর জেনারেল, সেটা কিন্তু মাউন্টব্যাটেন হবে। বাট এখানে যদি বলতো যে স্বাধীন ভারতের বা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার, সেক্ষেত্রে কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী উত্তর হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন পড়েছিল কি, যে নেম দ্য ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার ইন ইন্ডিয়া। তাহলে ভারতের প্রথম যে নিউজ পেপার ছিল সেটার নাম হচ্ছে বেঙ্গল গ্যাজেট, যেটা 1780 সালে কিন্তু প্রকাশ পেয়েছিল। এটাকে হিকির গ্যাজেটও বলা হয়, কারণ এর যে তোমার এডিটর ছিল তিনি ছিলেন জেমস হিকি। তাই বেঙ্গল গ্যাজেটকে হিকির গ্যাজেটও বলা হয়। এটা কিন্তু ইংলিশ পত্রিকা ছিল, ঠিক আছে? আর সংবাদ কুমুদি যেটা, এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের একটা জার্নাল। এবং মিরাটুল আকবর, এটাও কিন্তু রাজা রামমোহন রায়েরই জার্নাল, যেটা উইকলি জার্নাল ছিলেন। এবং প্রতি শুক্রবার, সপ্তাহের শুক্রবার কিন্তু এই এই পত্রিকায় কিন্তু তিনি লিখতেন, ঠিক আছে? এটা ইংলিশ জার্নাল ছিল। আর হিন্দু প্যাট্রিয়ট, এটা কিন্তু একটা ইংলিশ উইকলি জার্নাল, যেটা তোমার হচ্ছে হরিশচন্দ্র মুখার্জি কিন্তু এর এডিটর ছিলেন, ঠিক আছে? নেক্সট দেখো, আচ্ছা, যদি এক কথায় বলি সেক্ষেত্রে কটা আরো ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়ে যায়। সেটা হচ্ছে কি না, দিগদর্শন
আর একটা হচ্ছে সমাচার দর্পণ, আর একটা হচ্ছে সংবাদ প্রভাকর। দিগদর্শন হচ্ছে তোমার মান্থলি পত্রিকা ছিল, সমাচার দর্পণ হচ্ছে উইকলি পত্রিকা ছিল, এবং সংবাদ প্রভাকর হচ্ছে ডেইলি পত্রিকা ছিল। ঠিক আছে, এর পাবলিশার গুলো দেখো, দিগদর্শন হচ্ছে মার্সম্যান করেছিলেন 1818-তে, সমাচার দর্পণও মার্সম্যান করেছিল 1818-তে, কিন্তু সংবাদ প্রভাকর হচ্ছে করেছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, যেটা 1831 সালে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন ছিল একটা, সেটা হচ্ছে বলেছে যে হু অ্যামং দ্য ফলোয়িং এনসিয়েন্ট ইন্ডিয়ান রুলার্স প্রোটেক্টেড হিজ প্রিন্সিপালিটি ফ্রম হুন ইনভেশন। তাহলে হুন আক্রমণকে থেকে ভারতকে কে রক্ষা করেছিলেন? তিনি হচ্ছেন স্কন্দগুপ্ত। এই স্কন্দগুপ্তকে সেভিয়ার অফ ইন্ডিয়া বলেছিলেন আর.সি. মজুমদার, এবং এইটাও কিন্তু দেখেছি পরবর্তীকালে কিন্তু মিসলেনিয়াসে পড়ে গেছে। তার মানে তুমি যদি পিআইকিউ ভালো করে কিন্তু অ্যানালাইসিস করে যাও, সেক্ষেত্রে কিন্তু জিকেতে তোমার কিন্তু ভালো একটা রেজাল্ট হবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। আচ্ছা, স্কন্দগুপ্ত কি করেছিলেন না সুদর্শন লেকটাকে কিন্তু রিকনস্ট্রাক্টেড করেছিলেন। এই সুদর্শন লেক যেটাকে প্রথম কনস্ট্রাক্ট করেন কে না চন্দ্রগুপ্ত মৌর্যের আন্ডারে। অ্যাকচুয়ালি যদি প্রশ্ন পড়ে যে অরিজিনালি তিনি করেছিলেন, তাহলে উত্তর হবে পুষ্যগুপ্ত। বাট যদি এমনি ডাইরেক্ট প্রশ্ন পড়ে যে সুদর্শন লেক কে তৈরি করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যই উত্তর হবে। ঠিক আছে, এই সুদর্শন লেকটাকে কিন্তু রুদ্রদামন, ঠিক আছে, ইনি হচ্ছেন 150 এডিতে এটাকে রিপেয়ার করেছিলেন, এবং এটাকে আবার পরবর্তীকালে পুনরায় গড়ে তুলেছিলেন কে? স্কন্দগুপ্ত। ঠিক আছে, আর স্কন্দগুপ্তের সময় ওর কোর্টের ফেমাস কিছু পার্সোনালিটির মধ্যে ছিল চক্রপালিতা এবং প্রেরণা দত্ত। ঠিক আছে, আচ্ছা, সমুদ্রগুপ্তটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আর এই যে অশোক এবং কনিষ্ক, এদের দুজনের সম্পর্কে যতটা জানার কিন্তু তুমি জেনে নাও, তাই বেকার এইখানে ক লাইন দেবো সেটা নেয়। অশোক এবং কনিষ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সমুদ্রগুপ্তের কিছু ফ্যাক্ট আমি তুলে ধরেছি, সেটা হচ্ছে কি যে সমুদ্রগুপ্তকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলা হয়, যিনি বলেছিলেন সেটা হচ্ছে ভিনসেন্ট স্মিথ, এবং এটাও কিন্তু বিগত বছরে কিন্তু পড়েছে। কবিরাজ এই উপাধিটা সমুদ্রগুপ্তকে দিয়েছিলেন হরিসেন। হরিসেন হচ্ছে সমুদ্রগুপ্তের কোর্ট পোয়েট ছিলেন। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও সমুদ্রগুপ্তের কিছু টাইটেল রয়েছে, সেটা হচ্ছে কি না পরক্রমাঙ্ক, লিচ্ছবি দৌহিত্র এবং পরম ভাগবত। ঠিক আছে, সমুদ্রগুপ্ত বা গুপ্তর যে কোনো রাজার যদি রাজধানী জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রে চোখ বন্ধ করে সেটা পাটলিপুত্র উত্তর হবে। আচ্ছা, সমুদ্রগুপ্তের বইয়ের নাম হচ্ছে এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি। তাহলে এলাহাবাদ বা প্রয়াগ প্রশস্তি থেকে কিন্তু সমুদ্রগুপ্তের সম্পর্কে জানতে পারা যায়। ঠিক আছে, আচ্ছা, তিনি দশাবতার মন্দির বলে একটা মন্দির গড়ে তুলেছেন, যেটা ইউপিতে আছে, ইউপির ঝাঁসি বলে একটা জায়গাতে আছে, দেওধার ঝাঁসি। এবং তিনি বিষ্ণু দেবতার পূজা করতেন এবং বীণা বাজাতেন। ঠিক আছে, এবং তার ক্ষেত্রে তখন কি করেন না উত্তর ভারতে তিনি 9 জন রাজাকে হারিয়েছিলেন, যেটাকে কিন্তু দিগ্বিজয় বা কনকোয়েস্ট এবং ডাইরেক্ট রুল বলা হয়। এবং দক্ষিণ ভারতে তিনি 12টা রাজাকে হারিয়েছিলেন, যেটাকে গ্রহণ পরিমক্ষ নীতি বা ধর্মবিজয় বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে একটা পড়েছিল, সেটা হচ্ছে ভারতের প্রথম পেপার মিল। দেখো, ভারতের প্রথম পেপার মিল কিন্তু শ্রীরামপুরে গড়ে উঠেছিল 1812 সালে, কিন্তু ওইখানে হচ্ছে তোমার পেপারের খুব ভালো আমদানি, মানে ব্যবসা বা মার্কেট ঠিকঠাক ছিল না, লোকাল মার্কেটে মানে ডিমান্ডটা খারাপ ছিল। সেই জন্য ওইটা প্রথম ওখানে ট্রাই করা হলেও শ্রীরামপুরের কিন্তু ওটা বেশি দিন কিন্তু পেপার মিলটা চলেনি। তাই পরবর্তীকালে সাকসেসফুল ভাবে তোমার কিন্তু কলকাতারই বালিগঞ্জে 1870 সালে আবার পেপার মিল করা হয়, এবং এটা কিন্তু সাকসেসফুলি রান করতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন একটা ছিল, সেটা হচ্ছে বলেছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ আজীবক সম্প্রদায়। তো আজীবক সম্প্রদায়ের যে মানে ফাউন্ডার ছিল, তিনি হচ্ছেন মাক্কলিপুত্র গোসাল। ঠিক আছে, মাকলিপুত্র গোসাল, এবং এই আজীবক সম্প্রদায়ের একজন ফলোয়ার ছিলেন, তিনি হচ্ছেন বিন্দুসার। ঠিক আছে, বিন্দুসারকে না দেখো চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে কিন্তু বিন্দুসার হয়, তারপরে অশোক, এবং এভাবে চলতে থাকে, এবং লাস্ট ছিল বৃহদ্রথ। ঠিক আছে, এই যে বিন্দুসার, যার উপাধি ছিল অমিত্রঘাত বা শত্রু হননকারী, তিনি আজীবক সম্প্রদায়ের যে সন্ন্যাসী তাদেরকে গুজরাটের একটা কেভ, সেটার নাম ছিল বারবারা কেভ, কোথায় অবস্থিত? গুজরাটে। সেটা কিন্তু আজীবক মঙ্ককে কিন্তু সে ডোনেট করেছিলেন, কারণ তিনি আজীবক সম্প্রদায়ের একজন ফলোয়ার ছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন পড়েছিল, সেটা হচ্ছে আগস্ট মুভমেন্ট নিয়ে। দেখো, অগাস্ট মুভমেন্টটাকে অ্যাকচুয়ালি বলা হয়, যেটাকে আমরা বলি ভারত ছাড়ো আন্দোলন। যে ভারত ছাড়ো আন্দোলনটা 1942 সালে 8ই আগস্ট গোয়ালিয়রের বোম্বাইয়ে একটা সেশনে অ্যাডপ্ট করা হয়, যে আমরা ভারত ছাড়ো আন্দোলনটা করব, এবং সেটা পুরোপুরিভাবে মুভমেন্টটা শুরু হয়েছিল ঠিক তার পরের দিন, মানে 1942-এর 9 আগস্ট। ঠিক আছে, ডাব্লিউবিসিএস এর কোশ্চেন দেখলে
সাল দেওয়ার পর মাসটা অপশন দিয়ে যেভাবে 7, 8, 9, 10, তাহলে যদি অগাস্ট মুভমেন্ট স্টার্ট হয়েছিল তাহলে কিন্তু উত্তর হবে 9 আগস্ট। কিন্তু 8 আগস্ট কি হয়েছিল না এটাকে অ্যাডপ্ট করা হয় যে আমরা শুরু করব। গান্ধীজি তখন স্লোগান দেন ডু অর ডাই, এবং তিনি হরিজন পত্রিকায় কিন্তু ইংরেজদের বিরুদ্ধে অনেক মন্তব্য করেছিলেন। তো হরিজন পত্রিকা কিন্তু গান্ধীজির, এবং সেই সময় মানে 1942-এ যখন ভারত ছাড়ো আন্দোলন হয় তখন ভাইসরয় গিয়েছিলেন না উইলিংটন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। নেক্সট কোশ্চেন একটা পড়েছিল যে মনসবদারি প্রথা নিয়ে। দেখো মনসবদারি প্রথাটা আমি পুরো আলোচনা করেছি, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। মনসবদারি প্রথাটাকে শুরু করেছিল 1571 সালে আকবর। এখন মনসব কি জিনিস? দেখো মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা, অর্থাৎ আকবরের সময়ে তার যে প্রশাসনিক বিভাগে বা তার যে হচ্ছে তোমার রাজ্যে একটা বিশেষ সামরিক বা প্রশাসনিক একটা পদ দেয়া হতো, তাকে বলা হতো মনসবদার। এবং এই মনসবদারের কিন্তু বিভিন্ন র্যাঙ্ক থাকতো। ঠিক আছে, সর্বোচ্চ যে র্যাঙ্ক সেটাকে কিন্তু বলা হতো 10,000 জাট। এবং এই জিনিসটা কি জিনিস দেখো, মনসবদার অ্যাকচুয়ালি প্রধানত দুটো অংশের মধ্যে মনসবদারটাকে ভাগ করছে, একটা হচ্ছে জাট, একটা হচ্ছে তোমার সাভার। জাট বলতে কি বোঝাচ্ছে? বলছে এটি মনসবদারের ব্যক্তিগত পদমর্যাদা ও বেতন নির্ধারণ করত, দরবারে তার স্ট্যাটাস বা র্যাঙ্ক বোঝাতো। দেখো জাট বলতে কি বোঝাচ্ছে না, জাট বলতে বোঝাচ্ছে সৈন্য, মানে এটা হচ্ছে তোমার সোলজার। ঠিক আছে, আর সাবার বলতে বোঝাচ্ছে যেটা আমরা বলি যে অশ্ববাহিনী, বা যেটাকে ওটাকে বলে না পদাতিক আর একটা অশ্ববাহিনী, তাহলে এটা হচ্ছে অশ্বারোহী। তাহলে যদি কোনো ব্যক্তির আন্ডারে 10,000 জাট থাকে, মানে 10,000 সৈন্য থাকে এবং অনেক অশ্বারোহী থাকে, তার মানে নিশ্চয়ই তার পদমর্যাদাটা বেশি হবে। কারণ তার আন্ডারে 10,000 সৈন্য এবং বাকি যে অশ্বারোহী তার বেতন থেকে শুরু করে তাকে দেখাশোনার জন্য তার বেতনটা অন্যর থেকে বেশি হবে কারো যদি কম তার আন্ডারে থাকে। তাই যার যত পরিমাণ বেশি জাট বা যার আন্ডারে যত বেশি সাওয়ার থাকতো তার পদমর্যাদা সব থেকে বেশি হতো। আর সর্বোচ্চ পদমর্যাদা কার বেশি হতো না, যার 10,000 জাট থাকতো। তাহলে জাট বলতে সৈন্য আর সাওয়ার বলতে অশ্বারোহী। জাহাঙ্গীর পরবর্তীকালে এই ব্যবস্থার সঙ্গে দু আসপা এবং সি আসপা চালু করেন। তাহলে জু আসপা সি আসপা চালু করেন কে? জাহাঙ্গীর। এই দু আসপা বলতে বোঝাচ্ছে দুটো ঘোড়া এবং সি আসপা বলতে বোঝাচ্ছে 3 ঘোড়া। ঠিক আছে, পরের প্রশ্ন ছিল যে হু ওয়াজ দ্য ফার্স্ট ব্রিটিশ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট ডিউরিং ব্রিটিশ পিরিয়ড। ব্রিটিশ পিরিয়ডের প্রথম ব্রিটিশ চিফ জাস্টিস কে ছিলেন? তিনি ছিলেন এলিজা ইম্পে। তাই ইনার নামে তোমার ওই সেই সুপ্রিম কোর্টকে কিন্তু ইম্পেরিয়াল কোর্টও বলা হয়। এবং এই কলকাতায় তখন সুপ্রিম কোর্টটা ছিল প্রথম, এবং পরবর্তীকালে সেটা কিন্তু তোমার এখন দিল্লিতে আছে। তাহলে এই যে সুপ্রিম কোর্ট বা ইম্পেরিয়াল কোর্ট, এটা গড়ে উঠেছিল কখন না 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের আন্ডারে। 1774 সালে কিন্তু তোমার এই কোর্টটা হয়েছিল। তখন জাজ বলতে একজন প্রধান বিচারপতি এবং 3জন অ্যাডিশনাল, তার টোটাল হচ্ছে 4জন। এবং প্রথম যে জুডিশিয়াল মার্ডার হয়েছিল সেটা কে করেছিলেন না মহারাজা নন্দকুমার। কত সালে না তার পরের বছর 1775 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, পড়েছিল সকলোত্তর পথনাথ কার উপাধি? সকলোত্তর পথনাথ হচ্ছে তোমার হর্ষবর্ধনের উপাধি। এছাড়াও এনার আরো উপাধি ছিল, সেটা হচ্ছে শিলাদিত্য এবং লর্ড অফ 5 ইন্ডিয়া। ঠিক আছে, 606 থেকে 647 এডি অব্দি তিনি রাজত্ব করেছিলেন। তার বইয়ের মধ্যে ছিল নায়ানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শনা, এবং তার রাজধানী ছিল থানেশ্বর, এবং পরবর্তীকালে তাকে কনৌজের রাজধানী, মানে দুটো হচ্ছে তার রাজধানী ছিল, দুটোকে কিন্তু তাকে সামালতে হতো। ঠিক আছে, নেক্সট একটা প্রশ্ন পড়েছিল, সেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন কি? দেখো ধর্মচক্র প্রবর্তন হচ্ছে কি না বুদ্ধদেবের ধর্মপ্রচারের সূচনা। তিনি সারনাথে 5জন তোমার হচ্ছে ভিক্ষুককে তিনি প্রথম হচ্ছে তার মানে হচ্ছে ধর্ম সম্পর্কে জ্ঞান প্রদান করেন, বা বলতে পারি যে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। তারা কারা ছিল না পপ্প, ভদ্রিয়, মহানাম, কৌন্ডিন্য এবং অশ্বজিৎ। কোথায় হয়েছিল না সারনাথে। এই 5জনকে যে তিনি দিয়েছিলেন, এই ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন পড়েছিল যে হু রোট রামচরিত। রামচরিত কে লিখেছিল? দেখো দুটো বই হয়, একটা হচ্ছে রামচরিত মানস আর একটা হচ্ছে রামচরিত। যদি বইয়ের নাম ছোট হয়, মানে যেহেতু রামচরিত, তাই এখানে উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। বাট যদি বইয়ের নাম বড় হয়, মানে রামচরিত মানস, সেক্ষেত্রে কিন্তু উত্তর হতো তুলসীদাস। ঠিক আছে, এই তুলসীদাসকে কিন্তু সেকেন্ড বাল্মীকি বলা হয়। তাহলে যদি রামচরিত উত্তর হয় তাহলে বড় নাম সন্ধ্যাকর নন্দী, আর যদি রামচরিত মানস বলে, যদি রামচরিত
মানস বলে, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে তুলসীদাস। কৃত্তিবাস ওঝা কিন্তু তোমার হচ্ছে রামায়ণকে বাংলাতে লিখেছিলেন, এবং হরিদাস যে ছিলেন, হরিদাস একজন তোমার হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে ছিলেন, এবং তার হচ্ছে ভক্তিগীতির জন্য তিনি খুব ফেমাস ছিলেন। তিনি ব্রজ ভাষায় ভক্তিগীতি গোটাই গাইতেন, বা বলতে পারি যে কৃষ্ণ ধর্ম তিনি প্রচার করতেন। ঠিক আছে, এরপরে প্রশ্ন একটা কিন্তু ক্যাবিনেট মিশন থেকে এসেছিল। তো ক্যাবিনেট মিশন একটা খুব ইম্পর্টেন্ট টপিক, তাই ক্যাবিনেট মিশনটাকে খুব সুন্দরভাবে আমি বর্ণনা করেছি। ঠিক আছে, এখানে তোমার কোনো একটা মেম্বার নিয়ে প্রশ্ন উঠেছিল যে এর মধ্যে কি মেম্বার ছিল না। তো আমরা পুরো ডিটেলসটা জেনে নিই, সেক্ষেত্রে যে কোনো প্রশ্ন এখানে আটকাবে না। ক্যাবিনেট মিশন 1946 সালের 24শে মার্চ ভারতে আসে, কিন্তু তিনি যে ক্যাবিনেট প্ল্যান, মিশন প্ল্যান, সেটা ঘোষণা করেন 16ই মে। ঠিক আছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী সেই সময় ছিল ক্লেমেন্ট অ্যাটলি, এবং তিনি ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠিয়েছিলেন। ঠিক আছে, মেম্বার কে কে ছিল না, ভাইসরয় সেই সময় ছিল ওয়াভেল, লর্ড প্যাট্রিক লরেন্স ছিলেন সেক্রেটারি অফ স্টেট, ক্রিপস হচ্ছে হেড অফ বোর্ড অফ ট্রেড, এবং এভি আলেকজান্ডার হচ্ছে নেভি হেড। কেন না, এর আগে কিন্তু হচ্ছে তোমার যেটাকে আমরা বলছি যে নৌবিদ্রোহ হয়ে গেছে 1946 সালে মার্চ মাসের দিকে। ঠিক আছে, 18 থেকে 23শে মার্চ, 5 দিনের মাত্র, সব থেকে ছোট সময় চলতে থাকা যুদ্ধ। তাই তখন কিন্তু নেভির হেড ছিল এভি আলেকজান্ডার। ঠিক আছে, এখানে কিন্তু এতগুলো মেম্বার ছিল। এই মিশনে কি কি রিকমেন্ডেশন দেওয়া হয়? এই মিশনে রিকমেন্ডেশন দেওয়া হয় যে আমরা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গড়ে তুলব, আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট গড়ে তুলব, এবং একটা এক্সিকিউটিভ কাউন্সিল গড়ে তুলব, যেখানে বেশিরভাগ ইন্ডিয়ান যে পার্টি, পলিটিক্যাল পার্টি, তাদের মেম্বার থাকবে। ঠিক আছে, কিন্তু সমস্যা তারা প্রথমত কি দেখায়, তারা বলেন যে প্রশাসনিক, অর্থনৈতিক এবং সাম্প্রদায়িক সমস্যার কারণে আমরা মুসলিম লীগের যে ওরা যে বলছে যে আমরা আলাদা করে একটা পাকিস্তান আমাদের গড়ে তুলতে হবে, সেই ধারণাটা আমরা মেনে নেব না, এবং সেই নাইনই বলে মুসলিম লীগ সেই ক্যাবিনেট মিশনকে প্রত্যাখ্যান করে। আর তখন কি করে না, ভারতের যে প্রভিন্সগুলো ছিল সেটাকে তারা 3টে গ্রুপে ভাগ করে, এটা খুব ইম্পর্টেন্ট। গ্রুপ এর মধ্যে রেখেছিল মাদ্রাজ, সেন্ট্রাল প্রভিন্সটা মানে কেন্দ্র ভারতটা, উত্তরপ্রদেশ, বিহার এবং বোম্বে এবং উড়িষ্যা। ঠিক আছে, আর বি এর মধ্যে তোমার পাঞ্জাব ছিল, সিন্ধ ছিল, বালুচিস্তান, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, এবং গ্রুপ সি এর মধ্যে আমাদের বাংলা এবং আসাম। তো এখানে ইম্পর্টেন্ট বলতে আমরা দেখো, তুমি দেখো এর মধ্যে পুরোটা তোমার মহারাষ্ট্র থেকে এইদিকে তোমার উত্তর দিকে বা মানে কেন্দ্রটা ধরছে, কিন্তু উড়িষ্যাটা পশ্চিমবঙ্গের নিচে চলে এলো, তাই এখানে উড়িষ্যাটা ইম্পর্টেন্ট হতে পারে, এটা একটু অন্য দিক হয়ে যাচ্ছে। আর বিয়ের মধ্যে তোমার আমাদের যদি ম্যাপটা দেখি, তার এই সাইডের যে অংশটা, ঠিক আছে, উত্তর পশ্চিম দিকটা, এদিকটা তোমার কিন্তু বিয়ের মধ্যে আছে, আর সি এর মধ্যে কিন্তু বাংলায়ন আসাম। তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষায় আমার মনে হয় গ্রুপ সিটাই বেশি ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, নেক্সট পড়েছিল যে দ্য সুলতান হু ব্যান্ড অফ হোর্ডিং অফ এসেন্সিয়াল কমোডিটিস ইন ইন্ডিয়া ইজ। ঠিক আছে, তো হোর্ডিং অফ এসেন্সিয়াল কমোডিটিস এটাকে ব্যান করেছিলেন, তিনি ছিলেন আলাউদ্দিন খলজি। তিনি কিন্তু মার্কেট কন্ট্রোল পলিসি চালু করেছিলেন, এবং ওই মার্কেট কন্ট্রোল পলিসি যে তোমার হচ্ছে ওটাকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য তিনি দেওয়ানি রিয়াসত এবং সাহানাই মান্ডি এই দুটো পদকে গড়ে তুলেছিলেন, যে আমার বাজারে যে কোনো পণ্যের দাম এতটি থাকবে, এর থেকে বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয়। ঠিক আছে, নেক্সট একটা তানসেন নিয়ে প্রশ্ন এসেছিল, যে বলেছিলেন যে তানসেন হচ্ছে কার কোর্টে ছিলেন। না, তানসেন অ্যাকচুয়ালি আকবরের কোর্টে ছিলেন, এবং তানসেনের অরিজিনাল নাম হচ্ছে রামতনু পান্ডে। ঠিক আছে, তিনি আকবরের যে নবরত্ন ছিলেন সেই নবরত্নের মধ্যে কিন্তু তিনি একজন। ঠিক আছে, এবং তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত গাইতেন, এবং তার যে শিষ্য মানে তার যে গুরু ছিল, সেই গুরুর নাম হচ্ছে স্বামী হরিদাস। দেখো এর আগে তোমরা পড়েছো হরিদাস, যিনি ব্রজ ভাষায় হচ্ছে তোমার কৃষ্ণর হচ্ছে গান গাইতেন। ঠিক আছে, এই তানসেন কিছু রাগ গড়ে তুলেছিলেন, সেই রাগ হচ্ছে দরবারি কানাড়া, মিয়াকি তরি, মিয়াকি মালহার, এবং তাকে মিয়া উপাধি দিয়েছিলেন কে, আকবর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে ট্রিটি অফ লিবার্টি ইন মাইসোর। তাহলে মাইসোরের ট্রিটি অফ লিবার্টি কে প্ল্যান করেছিলেন? না, টিপু সুলতান। টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনমে। ঠিক আছে, এবং তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, যেটা 1790 থেকে 92 2 বছর হয়, সেটা টিপু সুলতানের সঙ্গে কিন্তু কর্নওয়ালিসের হয়, এবং তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের শেষে কিন্তু একটা চুক্তি হয়, সেটা হচ্ছে শ্রীরঙ্গপত্তনমের চুক্তি, যেটা 1792 সালে হয়েছিল। এই টিপু সুলতান অ্যাকচুয়ালি ফ্রান্সের জ্যাকোবিয়ান ক্লাবের সদস্য ছিলেন, এবং তিনি ফ্রেঞ্চ, তুর্কি এবং আফগানিস্তান এই 3টে দেশ থেকে কিন্তু একটা হেল্প তিনি কিন্তু পাচ্ছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে সবে মনীষে পজামমা, এটি কে বলেছিলেন? অশোকা।
ঠিক আছে, এই ছিল 2023-এ। আরো 2-3টে প্রশ্ন ছিল, বাট সেটা আমার এক্সট্রা ডিটেলস এর মধ্যেই কিন্তু হয়ে গেছে, তার জন্য আমি এক্সট্রা টুকিনি। 2023-এ কিন্তু হিস্ট্রিকে প্রায় 17 থেকে 18টা প্রশ্ন এসেছিল। এত কোনো বছরই আসেনি যেটা আগের বছর এসেছিল। প্রতি বছর তোমার 8 থেকে 9টা প্রশ্ন কিন্তু আসে। 2019 সালের এবারে প্রশ্ন দেখো, বলেছিল ক্যাপিটাল অফ হাম্পি। হাম্পির হচ্ছে তোমার রাজধানী কি? ক্যাপিটাল অফ বিজয়নগর। বিজয়নগরের রাজধানী কি? বিজয়নগরের রাজধানী হচ্ছে হাম্পি, যেটা কর্ণাটকের হসপেট ডিস্ট্রিক্টে রয়েছে। ঠিক আছে, এই যে বিজয়নগর ডাইনাস্টি, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সমসাময়িক ডাইনাস্টি। দুটো ডাইনাস্টি ছিল, একটা হচ্ছে বিজয়নগর, একটা বাহমনি। দেখো, বিজয়নগরটা হয়েছিল 1336 সালে, আর বাহমনিটা হয়েছিল 1347 সালে। বিজয়নগরটা গড়ে তুলেছিলেন হরিহর এবং বুক্কা, এবং বাহমনি গড়ে তুলেছিলেন আলাউদ্দিন বাহমন শাহ। তাহলে বিজয়নগরের রাজধানী ছিল হাম্পিতে, তাহলে বাহমনির রাজধানী হচ্ছে গুলবর্গা। ঠিক আছে, এবারে এই বিজয়নগরের যে হচ্ছে প্রতিষ্ঠাতা হরিহর এবং বুক্কা, এই বুক্কার একজন মন্ত্রী ছিলেন সায়নাচার্য, যিনি হচ্ছে ঋগ্বেদ নিয়ে একটা কমেন্টারি করেছিলেন। তাই বুক্কা রায়ের তোমার হচ্ছে উপাধি রয়েছে বেদ মার্গ প্রতিস্থাপক। এটা কিন্তু তোমার বুক্কা রায়ের কিন্তু উপাধি। আচ্ছা, বিজয়নগরের হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে কৃষ্ণদেব রায়। এই বিজয়নগরে কি ছিল না, হচ্ছে সঙ্গম, শালুপ, তুলুপ আর গুরু, পরপর এই চারটে তোমার হচ্ছে বংশ বা বংশ হচ্ছে পরপর রুল করে। তো এখানে তুলুপ বংশের মধ্যে রাজা ছিলেন কৃষ্ণদেব রায়, আর এই কৃষ্ণদেব রায় কিন্তু গোটা বিজয়নগরের মধ্যে কিন্তু সর্বশ্রেষ্ঠ রাজা তিনি ছিলেন। এবং বাহমনি বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে তাজউদ্দিন ফিরোজ শাহ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন ছিল কি, এখানে একটা ভারতের পতাকা নিয়ে প্রশ্ন ছিল। বলেছিল যে ভারতের পতাকার চূড়ান্ত রূপ কে দিয়েছিলেন? তিনি দিয়েছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। এবং এই যে ভারতের পতাকা, সেটা কিন্তু সংবিধানে অ্যাডপ্টেড হয় 22শে জুলাই 1947 সালে, এবং এই পতাকার রেশিও হচ্ছে 2:3। ঠিক আছে, এক্সট্রা যদি তোমাকে কিছু পড়তে হয়, সেটা হচ্ছে পতাকার প্রতি ওই যে রং, গেরুয়া, সাদা, সবুজ, এই প্রতিটা রঙের রং হচ্ছে কিসের প্রতীক, এবং অশোক চক্রের ইম্পর্টেন্স, সেগুলো পড়ে নিতে পারো। ঠিক আছে, নেক্সট একটা ঋগ্বেদ থেকে দশরায়ের যুদ্ধ নিয়ে একটা প্রশ্ন ছিল। বলেছিল যে ঋগ্বেদের কোন যুদ্ধের কথা বলা হয়েছে? একবারই সোজা প্রশ্ন, সেটা হচ্ছে দশরায়ের যুদ্ধ। দেখো, ঋগ্বেদিক যুগে প্রায় 13 থেকে 14 মানে 14 থেকে 13 শতকের সময় ওই ঋগ্বেদের যে সপ্তম মণ্ডল আছে, তার যে 18তম সূক্ত আছে, সেখানে কিন্তু দশরায়ার যুদ্ধের সম্পর্কে বলা রয়েছে। যে যুদ্ধটা রাভি নদী, বা যার পুরনো নাম হচ্ছে পুরুষিনী রবি নদী, সেই নদীর তীরে কিন্তু হয়েছিল। কার কার সঙ্গে? সুদাসের সঙ্গে 10টা রাজা মিলে। 10টা রাজার মধ্যে পুরু, যদু, এরকম করে টোটাল 10টা রাজা ছিল। এই যে সুদাস, এই সুদাসের যে গোষ্ঠীর নাম ছিল ভরত গোষ্ঠী, এবং এই যুদ্ধে জিতেছিল সুদাস, এবং সুদাসের পক্ষে ইম্পর্টেন্ট পুরোহিত ছিলেন কে? বশিষ্ঠ। তাহলে এতগুলো ছিল ইম্পর্টেন্ট তথ্য। নেক্সট কি না, বলেছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে সব থেকে বৃহত্তম শিলালেখ কোথায় পাওয়া যায়? না, বৃহত্তম শিলালেখ অ্যাকচুয়ালি গুজরাটের ধোলাবিরাটে পাওয়া গিয়েছিল। এই যে ধোলাবিরা, এই ধোলাবিরা কিন্তু গুজরাটে রয়েছে, এবং এটাকে আবিষ্কার করেছিল আর.এস. বিস্ট। কত সালে? 1967-68 দিকে কিন্তু এটার খোঁড়া শুরু হয়, তার তখন আবিষ্কার করেছিল। এই যে ধোলাপেরা, এটা কিন্তু হরপ্পা সভ্যতার 3টে দিক হয়। একটা হচ্ছে তোমার লেটার, একটা মিডিল, একটা হচ্ছে ম্যাচিওর। ঠিক আছে, তো ম্যাচিওর হরপ্পান পিরিয়ডের মধ্যে কিন্তু তোমার হচ্ছে ধোলাবিরাটা পড়ে, যেটা 2021 সালে ইউনেস্কো হেরিটেজ সাইটের আন্ডারে আসে। এই ধোলাবিরো দুটা নদীর তীরবর্তী অংশে তীরবর্তী তোমার হচ্ছে স্থানে কিন্তু ধোলাবিরাটা রয়েছে। একটা হচ্ছে মানসার, একটা হচ্ছে মানহার। ঠিক আছে, ধোলাবিরাতে কিছু জিনিস ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে কি ইউনিক আরবান প্ল্যানিং, যেখানে মানে এই ধোলাবিরা শহরটা টোটাল 3টে ভাগে বিভক্ত। একটা হচ্ছে সিটাডেল মানে উঁচু জায়গা, তারপরে মিডল, এবং তারপর লোয়ার। এবং পুরো যে মানে এর যে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা খুব ফেমাস ছিল, কারণ এখানে তোমার চ্যানেল ছিল, ওয়াটার স্টোরেজ করার জন্য ট্যাঙ্ক ছিল, এবং ড্যাম ছিল। এছাড়াও ড্রেনেজ সিস্টেমের কিন্তু একটা বিশেষ ব্যবস্থা ধোলাবিরাতে ছিল। আচ্ছা, একটা বিরাট বড় সাইনবোর্ড পাওয়া গিয়েছিল, এবং মানে ইট তৈরির কারখানা কিন্তু ধোলাবিরাটে পাওয়া গিয়েছিল। নেক্সট তোমার প্রশ্ন পড়েছিল কোনো একটা মোগল সম্রাটের তোমার হচ্ছে সমাধি নিয়ে। তো আমি যে যে সম্রাটগুলোর সমাধি বেশি ইম্পর্টেন্ট, সেগুলো পুরোটা দিয়ে দিয়েছি, এবং তার স্থান নিয়ে। দেখো, বাবরের সমাধিকে বলা হয় বাগে বাবর, যেটা হচ্ছে আফগানিস্তানের কাবুলে রয়েছে, যেটা ভারতের বাইরে রয়েছে। এটাই মনে হচ্ছে পড়েছিল। আর হুমায়ুনের যে টম্ব, সেটা রয়েছে দিল্লিতে।
আকবরের টম্ব রয়েছে সিকান্দ্রা, যেটা হচ্ছে আগ্রাতে। জাহাঙ্গীরের হচ্ছে টম্ব অফ জাহাঙ্গীর, যেটা রয়েছে সিকান্দ্রা লাহোরে। শাহজাহানেরটা তো তাজমহল, যেটা আগ্রা। ঔরঙ্গজেবের হচ্ছে খুলদাবাদে, এটা মহারাষ্ট্র, দিল্লিতে। প্রথম বাহাদুর শাহের হচ্ছে মতি মসজিদ, যেটা মেহরালিতে। এবং দ্বিতীয় বাহাদুর শাহের হচ্ছে যেটাকে মিয়ান সাহিবের দারগা এরিয়ার কাছে, যেটা হচ্ছে মায়ানমারে। তো সেই ক্ষেত্রে এখানে তোমার এটা ভারতের বাইরে এখন বর্তমানে, আর বাবরেরটাও কিন্তু ভারতের বাইরে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মোপালা বিদ্রোহ নিয়ে পড়েছিল। দেখো, মোপালা বিদ্রোহ অ্যাকচুয়ালি 1921 সালে হয়েছিল, যেটা কেরালার মালাবার উপকূলে হয়েছিল। ঠিক আছে, এই মোপালা কে ছিলেন না, মোপালা অ্যাকচুয়ালি তোমার মুসলিম একটা চাষি, চাষিদের একটা প্রজাতি আর কি। ঠিক আছে, তো মোপালা বিদ্রোহটা অ্যাকচুয়ালি জমিদার এবং ব্রিটিশরা যে ঔপনিবেশিক শাসন হচ্ছে চাষিদের উপরে করত, তার জন্য কিন্তু মোপালা বিদ্রোহটা হয়। যার আন্ডারে হচ্ছে কি, তা প্রচুর পরিমাণে চাষিদের উপর শোষণ করত, প্রচুর পরিমাণে কর চাপাতো, এবং ভূমি সংক্রান্ত শোষণ, এত কর দিতে হতো যে শেষ ক্ষেত্রে জমি চলে যেত। তো সেই ক্ষেত্রে কিছু লিডার ছিলেন, তিনি হচ্ছেন আলী মুসালিয়ার, তারপরে হচ্ছে ভারিয়াম কুন্নাথ কুঞ্জাম আহমেদ হাজি। ইনি হচ্ছেন, মানে এরা দুজন হচ্ছে মেজর লিডার, এছাড়া তো আরো লিডার ছিল। তো এই দুটো লিডারই বেশি পরীক্ষায় আসে, তার মধ্যে আলী মুসালিয়ারটাই বেশি আছে। তো এরা হচ্ছেন মেজর লিডার ছিলেন। এবং এই যে মোপালা বিদ্রোহ, এটা কিন্তু পরবর্তীকালে খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের সঙ্গে একটা লিঙ্ক রাখে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বিধবা বিবাহ নিয়ে। দেখো, বিধবা বিবাহে কি হয় না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত বেদের যে পরাশর সংহিতা রয়েছে, সেই পরাশর সংহিতা থেকে বিধবা বিবাহ আন্দোলনের পক্ষে কিন্তু যুক্তি দেন। ঠিক আছে, বিধবা বিবাহ 1856 সালে রদ করা হয়। এই বিলটা অ্যাকচুয়ালি উঠেছিল ডালহৌসির সময়, কিন্তু বিলটা পাস হয়ে আইনে পরিণত হয়েছিল লর্ড ক্যানিং এর সময়। ঠিক আছে, দেখো, হজরত নিজামুদ্দিন যে ছিলেন, তিনি হচ্ছেন সুফি দরগার গায়করা এই যে তোমার হচ্ছে বলি সঙ্গীত গিয়েছেন। ঠিক আছে, তো যদি প্রশ্ন পড়ে যে কোন সুফি দরগার গায়করা বলি সঙ্গীত গিয়েছেন, সেটা হবে হজরত নিজামুদ্দিন। এই লোকসঙ্গীত মানে যে বলি, সেটা অ্যাকচুয়ালি আমাদের বীরভূমে কিন্তু খুব বিখ্যাত। ঠিক আছে, নেক্সট, কালিদাসের একটা রচনা থেকে প্রশ্ন এসেছিল। তো কালিদাস আমাদের গর্ব, তাই পুরোটা জানা দরকার। কালিদাস এমন নয় যে প্রচুর লেখে গিয়েছে। ঠিক আছে, দেখো, কালিদাসের রচনাকে আমরা অ্যাকচুয়ালি 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এপিক বা মহাকাব্য, একটা ড্রামা বা নাটক, আর একটা হচ্ছে লিরিক, মানে যেটাকে আমরা বলতে পারি গীতিকাব্য। বাংলায় একে আমরা বলতে পারি গীতিকাব্য। দেখো, এপিকের মধ্যে দুটো আছে, একটা রঘুবংশম, একটা হচ্ছে কুমার সম্ভবম। আর ড্রামার মধ্যে রয়েছে অভিজ্ঞান শকুন্তলম, যেখানে 7টা অ্যাক্ট রয়েছে, মালবিকাগ্নিমিত্রম এবং বিক্রমোর্বশীয়ম। এবং গীতিকাব্যের মধ্যে রয়েছে মেঘদূতম এবং ঋতুসংহার। এই কালিদাস চন্দ্রগুপ্ত টু এর সভাকবি ছিলেন, এবং যাকে শেক্সপিয়ার অফ ইন্ডিয়া বা সংস্কৃত সাহিত্যের শেক্সপিয়ার বলা হয়ে থাকে। প্রত্যেককে আমার একটাই অনুরোধ রইবে, যে কিছু করো আর নাই করো, কালিদাসের এপিক হোক বা ড্রামা হোক বা লিরিক, সবগুলো কিন্তু এক সময় করে কিন্তু পড়বে। মানে এত সুন্দর জিনিস হয়তো তুমি কোনো সাহিত্যে পাবে না, মানে খুব সুন্দর। ঠিক আছে, নেক্সট আমরা দেখি ইন্ডিয়ান মিউজিয়াম। দেখো, ইন্ডিয়ান মিউজিয়াম অ্যাকচুয়ালি 1814 সালে গড়ে তুলেছিলেন ডক্টর নাথানিয়েল ওয়ালিচ। ঠিক আছে, তখন কিন্তু বাংলার যে গভর্নর জেনারেল ছিলেন, তিনি হচ্ছেন মিন্টো ওয়ান। কার্জন করে এসো না উত্তরটা। ঠিক আছে, আনন্দমঠ। আনন্দমঠ বইটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি কিন্তু ভারতীয় ছিলেন। প্রশ্ন পড়েছিল তিনি ভারতীয় ছিলেন কিনা। ঠিক আছে, তো স্বদেশী আন্দোলনের সময় এই আনন্দমঠ বইটাকে কিন্তু, মানে যেই স্বদেশী আন্দোলনের যে চরমপন্থী নেতা ছিলেন, মানে লাল বাল পাল এরা বলেছেন, তুমি চরমপন্থী লিডার মানে এখানে যে অংশগ্রহণ করবে, তার আগে কিন্তু তোমাকে এই আনন্দমঠ বইটাকে পড়তেই হবে, এটা কম্পালসারি করে দেওয়া হয়। ঠিক আছে, এবার গান্ধীজির বই, এই যে দ্য কনকোয়েস্ট অফ সেলফটা পড়েছিল, এটা গান্ধীজির বই। এছাড়া হচ্ছে হিন্দ স্বরাজ, যেটা 1909 সালে। আর দ্য স্টোরিজ অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটাও কিন্তু গান্ধীজির লেখা বই। ঠিক আছে, আচ্ছা, এসেজ অন গীতা, এই বইটা অরবিন্দ ঘোষের লেখা। অরবিন্দ ঘোষের আরো বইয়ের মধ্যে হচ্ছে লাইফ ডিভাইন, আর একটা হচ্ছে নিউ ল্যাম্পস ফর ওল্ড। এই দুটোই কিন্তু বারবার আসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র। এখানে একটা তোমার হচ্ছে জাতীয় কংগ্রেসের সেশন নিয়ে প্রশ্ন পড়েছিল। দেখো, নেতাজি সুভাষচন্দ্র কংগ্রেসের দুটো সেশনে সভাপতিত্ব হয়েছিলেন, একটা হচ্ছে হরিপুরা, একটা ত্রিপুরা। প্রথমেরটা 1938 সালে, পরেরটা 1939 সালে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু একটু উগ্র মেজাজের ছিলেন, তাই গান্ধীজি তাকে পছন্দ করতেন, কিন্তু তার নীতিটাকে একটু সেরকম পছন্দ করতেন না। 1938-এর হরিপুরা কংগ্রেসের সময়
তিনি জওহরলাল নেহরুর সঙ্গে মিশে তোমার হচ্ছে ন্যাশনাল প্ল্যানিং কমিটি গড়ে তুলেছিলেন 1938 সালে। আর 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব জিতে, কিন্তু হচ্ছে গান্ধী সেটা পছন্দ করেনি। সীতারামাইয়াকে তিনি চুজ করেছিলেন, বাট তিনি 203 ভোটে সীতারামাইয়াকে হারিয়ে সুভাষচন্দ্র বসু হচ্ছে সভাপতিত্ব করার জন্য তিনি জিতে যান। তারপরে আবার গান্ধীজি প্রোটেস্ট করেন এবং তিনি সরে যান। তার সঙ্গে আরো কিছু নেতা তার সঙ্গে হচ্ছে সরে যান, কিন্তু লাস্টে তোমার নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু সভাপতিত্ব ছেড়ে দেন এবং পরবর্তীকালে আবার তোমার ত্রিপুরা অধিবেশনে সভাপতিত্ব করেন রাসবিহারী বসু। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি রাসবিহারী বসু বলি, সরি, রাজেন্দ্র প্রসাদ, ওটাই ভাবছিলাম। নেক্সট হচ্ছে কি আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার যে ছিলেন তিনি হচ্ছেন 326 বিসিতে ভারতে এন্টার করেন এবং ওই সময় হিদাসপিস নদীর তীরে আলেকজান্ডারের সঙ্গে পুরুর হচ্ছে একটা যুদ্ধ হয়, যে যুদ্ধের নাম হচ্ছে হিদাসপিসের যুদ্ধ। এটা ঝিলাম নদীর তীরে। ঠিক আছে, হিদাসপিস যেটা রিভার নয়, হিদাসপিস ওয়ার হবে। এই হিদাসপিস যুদ্ধ হয় 326 বিসিতে, যেটা আলেকজান্ডারের সঙ্গে পুরুর হয় কোথায় না ঝিলাম নদীর তীরে। পুরু হেরে যায় এবং তখন আলেকজান্ডার তাকে বলে যে তোমার সাথে আমার কিরকম ব্যবহার করা উচিত। তখন পুরু বলে যে একটা রাজার সঙ্গে একটা রাজা যেভাবে ব্যবহার করে সেভাবে আমার সাথে ব্যবহার করো, ট্রিট মি লাইক এ কিং। এই কথাটা বলেছিলেন কে? পুরু। আলেকজান্ডার অ্যাকচুয়ালি ভারতে টোটাল 19 মাস ছিলেন এবং তখন হচ্ছে নন্দ বংশের রাজা ছিলেন ধন নন্দ। ঠিক আছে। নেক্সট কোশ্চেন ব্যাটেল অফ পলাশি থেকে পড়েছিল। পলাশির যুদ্ধ হয়েছিল কোথায় না? পলাশির যুদ্ধ হয়েছিল অ্যাকচুয়ালি নদিয়া জেলাতে, তাই নদিয়া জেলাকে কিন্তু পলাশির জেলাও কিন্তু বলা হয়ে থাকে। তখন মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় আলমগীর। ঠিক আছে। আর এই পলাশির যুদ্ধে কনস্পিরেটরের মধ্যে ছিলেন মির্জাফর, জগৎ শেঠ, ঘসেটি বেগম, উমিচাঁদ। ঘসেটি বেগমটাও হবে। ঠিক আছে, ঘসেটি বেগম, উমিচাঁদ এগুলো ছিল কনস্পিরেটর মানে ষড়যন্ত্রকারী। আর তার পক্ষে সাপোর্ট দিয়েছিলেন মীরমদন আর মোহনলাল। মোহনলালকে পরবর্তীকালে ফাঁসি দেওয়া হয় আর মীরমদন হচ্ছে যুদ্ধক্ষেত্রেই মারা যায়। আচ্ছা, আলিনগড়ের চুক্তি হয়েছিল 1757 সালের 9 ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। নেক্সট কোশ্চেন বলেছে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের উদ্যোগী কে ছিলেন? পাশ্চাত্য শিক্ষা প্রচলনের উদ্যোগী বলতে ইংলিশ তোমার হচ্ছে শিক্ষাটাকে প্রায়োরিটি দিয়েছিলেন না, তিনি দিয়েছিলেন, তার নাম হচ্ছে উইলিয়াম বেন্টিং। 1935 সালে ম্যাকলের প্রতিবেদন দেয়া হয়। এই ম্যাকলে কে ছিলেন না? ম্যাকলে হচ্ছে উইলিয়াম বেন্টিং এর ল সেক্রেটারি ছিলেন, যিনি ডাউন ইনফিল্ট্রেশন থিওরির কথা বলেন। ডাউন ইনফিল্ট্রেশন থিওরিতে তিনি বলেছিলেন যদি শিক্ষা উচ্চ বর্গের মধ্যে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা মধ্য এবং নিম্ন বর্গের মধ্যেও সেটা কিন্তু ছড়িয়ে পড়বে। ঠিক আছে। আচ্ছা, শের শাহের কমান্ডার কে ছিলেন না? শের শাহের কমান্ডার ছিলেন বম্বরজিৎ গৌর। তিনি একজন হিন্দু ছিলেন এবং এই শের শাহের এক উপাধি হচ্ছে হজরতি আলা। ঠিক আছে। আচ্ছা, নীল দর্পণ। নীল দর্পণ গ্রন্থটা লেখা হচ্ছে কার দ্বারা না? দীনবন্ধু মিত্রের দ্বারা, এবং এইটাকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। কাশ্মীর যে আছে সেটা ভারতে যুক্ত হয় 27 অক্টোবর 1947 সালে। ঠিক আছে। আচ্ছা, হিন্দুস্তানি প্যারট বা প্যারট অফ হিন্দুস্তান বলা হয় আমির খুসরুকে। এই আমির খুসরু হচ্ছে আলাউদ্দিন খলজির সমসাময়িক ছিলেন। তার বইয়ের নামের মধ্যে ছিল তোমার কি না? নূ সিপির, লায়লা মজনু, তুগলক নামা এবং মুফাত উল ফুতা, এগুলো হচ্ছে তার বইয়ের নাম। ঠিক আছে। এই যে আমির খুসরুর গুরুর নাম হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। এই নিজামুদ্দিন আউলিয়া হচ্ছে চিশতি সম্প্রদায়ের ছিলেন। এই চিশতি সম্প্রদায় আজমিরে বিখ্যাত ছিল। এই চিশতি সম্প্রদায়ের ফাউন্ডার হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি। ঠিক আছে, এতগুলো তথ্য। নেক্সট কি বলেছে? দ্য আইডিয়া অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। আইএনএর আইডিয়াটা দিয়েছিল ক্যাপ্টেন মোহন সিং। ঠিক আছে। 1942 সালে 15 জুন তিনি সুভাষচন্দ্র বসুকে বলেন যে তুমি জার্মানি থেকে জাপানে আসো এবং এসে এই ড্রাইভারটা নাও। ঠিক আছে। এবং 1942 সালের 1 সেপ্টেম্বর তিনি অফিসিয়ালি এটির কিন্তু উদ্বোধন করে দেয় এবং 1943 সালে 21 অক্টোবর আজাদিন ফৌজ গড়ে তোলেন কে? সুভাষচন্দ্র বসু। কোথায় না? সিঙ্গাপুরে। নেক্সট একটা পড়েছিল, সেটা হচ্ছে কি না প্রথম কোন মেটালটা মানুষ তৈরি করেছিল? সেটা হচ্ছে তামা। এবার জিন্দাপীর। দেখো, জিন্দাপীর নামে কে পরিচিত ছিলেন না? জিন্দাপীর নামে পরিচিত ছিলেন হচ্ছে ঔরঙ্গজেব। তিনি 1659 সালে জিন্দাপীর উপাধি নেন। ঠিক আছে। ঔরঙ্গজেবের কোর্টে
যে হিস্টোরিয়ান ছিলেন তিনি ছিলেন কাফি খান, এবং ঔরঙ্গজেব বিবিকা মাকবারা গড়েছিলেন, যেটাকে তাজ অফ ডেকানও বলা হয়, কোথায় না ঔরঙ্গাবাদে। ঠিক আছে, তিনি কালমা, ওই কয়েনের যে কালমা সেটা বন্ধ করে দেন। আচ্ছা, কোর্টে মিউজিক বন্ধ করে দেন। আচ্ছা, মহরম বন্ধ করে দেন, নবরোজ উৎসব বন্ধ করে দেন। জিজিয়া করকে আবার ইন্ট্রোডিউস করেছিলেন, এটা পরবর্তীকালে আবার বাতিল করেছিল জাহাঙ্গীর শাহ, এটা মনে রাখতে পারো। আর তিনি 1760 সালে মারা গিয়েছিলেন, এবং ঔরঙ্গজেবের যে টর্ম ছিল সেটা কোথায়, খুলদাবাদে। তাহলে মারা গিয়েছিল হচ্ছে তোমার আহমেদনগরে, কিন্তু তার যে হচ্ছে তোমার সমাধি সেটা কিন্তু তোমার হচ্ছে খুলদাবাদে করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2013-তে হচ্ছে দুটো শিফট এক্সাম হয়েছিল। সেকেন্ড শিফটে তোমার হচ্ছে কি আইনি আকবরী বইটা কার লেখা? তো আইনি আকবরী হচ্ছে তোমার আবুল ফজলের লেখা। ঠিক আছে, এছাড়াও আবুল ফজলের আরেকটা বইয়ের নাম হচ্ছে আকবরনামা। এই আকবরনামা তৃতীয় খণ্ডের নামই হচ্ছে আইনি আকবরী, যদিও বা একটা বইয়ের তৃতীয় খণ্ড বলতে পারো, বা দুটো বইয়ের নাম কিন্তু আলাদাভাবে পরীক্ষাতে আসে। আচ্ছা, ইয়ং বেঙ্গল মুভমেন্ট, ইয়ং বেঙ্গল মুভমেন্টে অনুপ্রেরণা যে দিছিল সেটা হচ্ছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। এই হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, যিনি একাডেমিক অ্যাসোসিয়েশন গড়ে তুলেছিলেন 1828 সালে, কোথায়, কলকাতাতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন পড়েছিল যে শহীদ ও স্বরাজ দ্বীপ যেটা, সেটা হচ্ছে কি না, সেটা তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ করা হয়েছিল। ওই শহীদ ও স্বরাজ দ্বীপটাকেই কিন্তু নতুন নামকরণ করা হয়েছিল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নামটাকে পরিবর্তন করে। ঠিক আছে, আচ্ছা, নেপোলিয়ান অফ ইন্ডিয়া, এর আগেও আমি সমুদ্রগুপ্তের যখন এক্সট্রা তথ্য লিখেছিলাম সেক্ষেত্রে কিন্তু নেপোলিয়ান অফ ইন্ডিয়াকে লিখেছিলাম। তো নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয় সমুদ্রগুপ্তকে। সেখানে আমরা দিগ্বিজয় এবং ধর্ম বিজয়ের কেসটা আলোচনা করেছিলাম। আচ্ছা, শেরি পাঞ্জাব, শেরি পাঞ্জাব বলা হয় রঞ্জিত সিংকে। এই রঞ্জিত সিং এর রাজধানী ছিল কোথায়, লাহোরে। তিনি অনেক মাইসেল বলতে বোঝাচ্ছে রাজনৈতিক সংঘ, সেইগুলোকে একত্রিত করে তিনি একটা শক্তিশালী একটা শিখ এম্পায়ার বা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এবং 1809 সালে অমৃতসরের চুক্তি কিন্তু হয় রঞ্জিত সিং এর সঙ্গে। ঠিক আছে, এবং ফরাসি পর্যটক যে ভিক্টর জ্যাকিমো ছিলেন, তিনি রঞ্জিত সিংকে বলেছিলেন ইনি হচ্ছেন নেপোলিয়ানের একটা ক্ষুদ্র সংস্করণ, মানে যেমন নেপোলিয়ান ছিলেন ঠিক তারই মতো কিন্তু বৈশিষ্ট্য গঠন করে রঞ্জিত সিং। ঠিক আছে, রঞ্জিত সিং। এবার কিন্তু প্রশ্ন যদি পড়ে যে পাঞ্জাব কেশরী, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে লালা রাজপথ রায়, যিনি 1928 সালে মারা গিয়েছিলেন লাঠিচার্জে। ঠিক আছে, নেক্সট, ওই সাইমন কমিশনের সময় লাঠিচার্জে কিন্তু লালা রাজপথ রায় মারা যায়। নেক্সট কোশ্চেন একটা পড়েছিল, সেটা হচ্ছে কি সুভাষচন্দ্র বসু এসকেপ ফ্রম এলগিন রুট, ওই তোমার হচ্ছে কত সালে তোমার হচ্ছে এসকেপ হয়েছিল সেটা পড়েছিল। তো 1941 সালে, এটা হবে 1941 সালে, এটা হচ্ছে লেখা নেই, যাই হোক আমি লিখতে ভুলে গেছি। 1941 সালে সুভাষচন্দ্র বসু মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিয়ে এলগিন রোড থেকে চলে যান কোথায়, জাপানে। তিনি ভারত থেকে আফগানিস্তান, মানে তখন আফগানিস্তানটা ভারতের মধ্যেই ছিল, তাহলে আফগানিস্তান হয়ে রাশিয়া, তারপরে জার্মানি হয়ে একবারে জাপানে চলে যান। এবং 1945 সালে 18 আগস্ট প্লেন ক্র্যাশে মারা যায়, এরকম একটা ধরা হয়, যদিও বা এর কোনো সঠিক প্রমাণ নেই। ঠিক আছে, নেক্সট, লাস্ট হচ্ছে তোমার 2011 সালে। 2011 সালে প্রশ্ন পড়েছিল কিরকম, যে লাস্ট মৌর্য রুলার কে ছিলেন? লাস্ট মৌর্য রুলার ছিলেন হচ্ছে বৃহদ্রথ। তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, যাকে গ্রিকরা স্যান্ডোপট্রাসও বলেছেন। এবং চন্দ্রগুপ্ত মৌর্যের পরে এসেছিল বিন্দুসার, বিন্দুসারের পরে অশোক, এবং লাস্টে হচ্ছে বৃহদ্রথ। বিন্দুসার নিয়ে আমরা পড়েছি, আর অশোক খুব ইম্পর্টেন্ট, যতটা পারবে ততটা পড়ে নেবে। আচ্ছা, এই যে মৌর্য বংশের রাজধানী কিন্তু পাটলিপুত্র বরাবরই থেকেছে। ঠিক আছে, হরজাঙ্ক বংশে যখন আমরা পড়বো সেক্ষেত্রে দেখবো কখনো গিরিব্রজ, কখনো হচ্ছে তোমার রাজ ইয়েতে, তারপর আবার কখনো পাটলিপুত্র হয়ে যাচ্ছে। তো এইভাবে বিভিন্নভাবে আলাদা আলাদা কিন্তু হয়। সেক্ষেত্রে কিন্তু মৌর্য বংশের কিন্তু তোমার হচ্ছে একটানা রাজধানী পাটলিপুত্রই হয়ে এসেছে। বৃহদ্রথকে কে মেরেছিল না, তার কমান্ডার ইন চিফ ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। একদিন ঘোড়া চালাতে ঘোড়া দেখাতে নিয়ে যে মেরে দিয়েছে। ঠিক আছে, বৃহদ্রথকে। এবং মরে যাওয়ার পরে কিন্তু মৌর্য সাম্রাজ্য শেষ হয়ে যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি অশোক মারা যাওয়ার পরেই মৌর্য সাম্রাজ্যটা শেষ হতে শুরু করে, বৃহদ্রথ একবারেই শেষ হয়ে যায়। এরপরে শুঙ্গ বংশ আসে পুষ্যমিত্র শুঙ্গর দ্বারা। আচ্ছা, এরপরে প্রশ্ন পড়েছিল যে শ্যাডো অফ গড হচ্ছে কার উপাধি?
দেখো শ্যাডো অফ গড, যেটাকে কিন্তু আবার নৈবাতিক ক্ষুদায়ও কিন্তু বলা হয়ে থাকে, এটা উপাধি হচ্ছে কার না গিয়াসউদ্দিন বলবনের উপাধি। গিয়াসউদ্দিন বলবনের আরেকটা টাইটেল ছিল যার অরিজিনাল নাম আমরা বলতে পারি উলুগ খাঁ। ঠিক আছে, ইনি হচ্ছে ইলতুৎমিশের তোমার হচ্ছে দাস ছিলেন। তাহলে দাস বংশের কিন্তু প্রতিষ্ঠাটা হচ্ছে তোমার তোর নামটা এখন মনে পড়ছে না। তো দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে ইলতুৎমিশ। ঠিক আছে, তো ইলতুৎমিশ হচ্ছে কিন্তু দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। আর এই ইলতুৎমিশ হচ্ছে তিনি ইলতুৎমিশ সরি গিয়াসউদ্দিন বলবন কিন্তু বলেছিলেন যে ডেপুটিজম ইজ অ্যান এমবডিমেন্ট অফ কিংশিপ। ঠিক আছে, তিনি সিজদা এবং পাইপস প্রথা চালু করেছিলেন। আচ্ছা, নবরোজ ফেস্টিভ্যাল চালু করেছিলেন। দেওয়ানি আর্জ চালু করেছিলেন, এটা হচ্ছে একটা মিলিটারি ডিপার্টমেন্ট। এছাড়াও তিনি বারিদ মানে গুপ্তচরকে কিন্তু তিনি অ্যাপয়েন্ট করেছিলেন। ঠিক আছে, আর স্লেভ বংশের প্রতিষ্ঠাতা এই মুহূর্তে আমার কেন যে মনে পড়ে জানি না, পোলো ক্ষেত্রে যে মারা গিয়েছিল, খুব সহজ নামটা এখন হয়তো পড়াতে পড়াতে আমার মনে পড়ছে, তার জন্য ক্ষমা চাইছি। ঠিক আছে, তো ওর এই যে গিয়াসউদ্দিন বলবন ইনি হচ্ছেন 1287 সালে কিন্তু মারা যায়। আচ্ছা, একটা প্রশ্ন বারবার আসে যে এখানে যে তোমার হচ্ছে পরপর যে ইয়েগুলো ছিল, মানে আমরা যদি বলি পরপর যে ইলাবরী তুর্কি মানে দাস বংশ, আচ্ছা তারপর যে খলজি বংশ, তারপরে তুগলক বংশ, তারপরে সৈয়দ বংশ, তারপর লোদি বংশ, এই যে পরপর যে পাঁচটা ছিল, এর মধ্যে কোনটা সব থেকে শর্টেস্ট আর কোনটা সব থেকে লংগেস্ট? আমি এটাকে ছোট থেকে না বড়টাকে সাজিয়ে দিয়েছি, এটা ইম্পর্টেন্ট হবে তোমার যদি কারো মনে হয় সে মুখস্থ করতে পারে। ঠিক আছে, তো এখানে কিভাবে সে ট্রিক তৈরি করতে পারে, কিন্তু এখানে খলজি বংশ সব থেকে ছোট মানে বেশি দিন করেনি, আর তুগলক বংশ সব থেকে লংগেস্ট কিন্তু রুল করে গেছে। কিন্তু পরপর আমরা দেখতে গেলে প্রথমে হচ্ছে দাস ছিল, তারপরে খলজি ছিল, তু থেকে হচ্ছে তুগলক ছিল, স থেকে হচ্ছে সৈয়দ ছিল, আর তারপরে হচ্ছে লোদি বংশ ছিল। এগুলো হচ্ছে কিন্তু পরপর ছিল। ঠিক আছে, মানে পরপর যে রুল করেছে, বাট শর্টেস্ট হলে খলজি আর লংগেস্ট হচ্ছে তুগলক। ঠিক আছে, এই লংগেস্ট আমি এভাবে মনে রেখেছি, দেখো তুমি ইংলিশে লিখলে সব থেকে বড় বানান মনে হয় তুগলকটাই দেখাচ্ছে, না সেক্ষেত্রে না। ঠিক আছে, এটা মনে রেখে দিবে। ঠিক আছে, চলো নেক্সট। দিনী ইলাহি। দিনী ইলাহি এটাকে প্রতিষ্ঠা করেছিলেন আকবর 1582 সালে। এই দিনী ইলাহিকে গ্রহণ করেছিলেন প্রথম বীরবল, এছাড়াও আবুল ফজল এবং ফৈজি কবিও কিন্তু এই দিনী ইলাহি ধর্ম মানে এটার কিন্তু সদস্য হয়েছিলেন বা এটাকে গ্রহণ করেছিলেন। ঠিক আছে, এবারে পড়েছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্স, বাট আমি ডক্ট্রিন অফ ল্যাপসটাও লিখে দিয়েছি যে সাবসিডিয়ারি অ্যালায়েন্সটাকে চালু করেছিলেন ওয়েলেসলি, যেখানে প্রথম স্টেট ছিল হায়দ্রাবাদ 1798 সালে। মানে এটাকে প্রথম সাবসিডিয়ারি অ্যালায়েন্সের আন্ডারে এই স্টেটটাকে প্রথম তিনি জিতে নিয়েছিলেন। আর ডক্ট্রিন অফ ল্যাপসটা ডিএ ডিএ মিলে যায় ডালহৌসি, আর যেটা হচ্ছে তিনি সাতারা রাজ্যটাকে 1848 সালে প্রথম ডক্ট্রিন অফ ল্যাপসের বাহানা দেখিয়ে লুটে নিয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন পড়েছিল ইন্ডিকা থেকে। তো ইন্ডিকাকে লিখেছিলেন হচ্ছে মেগাস্থিনিস। মেগাস্থিনিসকে সেলুকাস পাঠিয়েছিলেন যে তুমি হচ্ছে তোমার চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে যাও, দেখে আসো। এই সেলুকাস কে ছিলেন? সেলুকাস ছিলেন হচ্ছে সিরিয়া রুলার। ঠিক আছে, 305 সালে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে সিরিয়া রুলার সেলুকাসের একটা যুদ্ধ হয়, যেটার নাম ছিল ব্যাটেল অফ লিবারেশন। এই ব্যাটেল অফ লিবারেশনের পরে চন্দ্রগুপ্ত মৌর্য তোমার হচ্ছে মুলতান টুলতান করে কিছু রাজ্য পায়, এবং ওকে নাকি তোমার হচ্ছে সেলুকাসের যে মেয়ে ছিল হেলেনের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়েও হয়েছিল, এবং এর ক্ষেত্রে তোমার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য আবার হচ্ছে সেলুকাসকে নাকি 500টা হাঁটি গিফট করেছিল। ঠিক আছে, যদিও বা এই ট্রিটিটাকে তোমার কিন্তু অনেক যে ঐতিহাসিক সে কিন্তু মানেনি। ঠিক আছে, নেক্সট ছিল কি না মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দেন কখন? না 1940 সালের লাহোর সেশনে মুসলিম লীগ কিন্তু পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দেন। ঠিক আছে, এই প্রস্তাবটা তুলেছিলেন ফজলুল হক, এবং একে ওই প্রস্তাবে সাপোর্ট করেছিলেন খালিকুজ্জামান। দেখো পরপর যদি আমি সেশনগুলোকে দেখি, তাহলে এলাহাবাদ সেশন হয়েছিল 1930 সালে। তখন ইকবাল যে ছিল কবি, ইনি প্রথম নতুন রাষ্ট্র গঠনের কথা বলেন, যে আমরা এই পাঞ্জাব এখানে এদিকের উত্তর পশ্চিমের এই জায়গাগুলোকে নিয়ে আমরা কিন্তু একটা নতুন রাষ্ট্র গড়ে তুলবো, সেই দাবিটা প্রথম তুলেছিলেন ইকবাল। এলাহাবাদ সেশন 1930। 1933 সালে রহমত আলী তার নাও এবং নেভার গ্রন্থে, তাহলে নাও এর নেভার গ্রন্থ কার? রহমত আলী। তাহলে 1933-এর পাকিস্তান প্রপোজালে
রহমত আলী নাও এবার নেভার গ্রন্থে পাকিস্তান কি করে গড়ে উঠবে দেখো, পি থেকে বলছে পাঞ্জাব নেব, এ থেকে আফগান প্রভিন্সটা, কে থেকে কাশ্মীর, আই থেকে ইন্দাস এবং স্থানের বালুচিস্তানের মানে পাকিস্তানের স্থান থেকে আমরা বালুচিস্তানটাকে নেব। তাহলে এইভাবে কিন্তু বলেছে আমরা পাকিস্তানটা গড়ে তুলব। এবং 1940 সালের লাহোর প্রস্তাবে তখন কিন্তু ফজলুল হক পুরোপুরিভাবে বলে আমরা আলাদা পাকিস্তান রাষ্ট্র চাই। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন পড়েছিল বুদ্ধদেবের জন্মগ্রহণ নিয়ে। দেখো বুদ্ধদেব অ্যাকচুয়ালি তোমার 563 বিসিতে জন্মগ্রহণ করেন এবং 483 বিসিতে মারা যান। বাট সেলন ট্রেডিশন অনুসারে 623-এ জন্মগ্রহণ করেছিলেন এবং 543 বিসি বা বিফোর খ্রাইস্টে কিন্তু তিনি মারা গিয়েছিলেন। ঠিক আছে, আমি কোশ্চেন তুলিনি, মানে একবার করে তুলবো 4টে করে অপশন লিখবো সেভাবে লিখিনি। আমি যেভাবে আমার নোটস তৈরি করেছি এবং খুঁটিয়ে খুঁটিয়ে ওই টপিকটাকে পুরো যতগুলো প্রশ্ন হয় লিখে দিয়েছি। আশা করি তোমার ভালো লাগবে। আর যদি তোমার মনে হয় যে আমি নোটটাকে আরও কারেকশন করা দরকার, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাও। এক্ষেত্রে তোমার আমার দুজনেরই সুবিধা হবে, কারণ আমিও তোমার মতো একজন চাকরি প্রার্থী। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে কি হয় না, আমি বুধবার দিন ইংলিশ মক দিই সপ্তাহে একটা, আর প্রতি উইকটা বাকি 6 দিন তুমি নিজে ট্রাই করবে, মানে পড়বে সেলফ স্টাডি, এবং বুধবার দিন ইংলিশ মকটা দেবে, এবং সানডে তোমার একটা এক্সট্রা ভিডিও আমি দিই। তাহলে এখন মিসলেনিয়াসটা শুরু করেছি, মানে পরের সানডে তোমার জিওগ্রাফিটা আমি যতটা আমার জ্ঞান আছে ততটা জ্ঞানে কিন্তু করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি যদিও বা রবিবার দিন জিওগ্রাফি দেওয়ার কথা আছে, এই হিস্ট্রিটা এই যেটা আমি করাচ্ছি আপলোড করার কথা, বাট 15ই আগস্টটা দেখে কিন্তু আমি চেষ্টা করছি যে কালকে আমি এটা আপলোড করে দেব। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভুলভ্রান্তি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, আর অবশ্যই জানাও যে আমার কোথায় ভুল হচ্ছে, আমি সেগুলো কারেকশন করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।